আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ব্যাচমেটের আজকে আমাদের কত ক্লাস? ন্যারেশনের চতুর্থ ক্লাস। তো আমরা গত ক্লাস পর্যন্ত আমরা যা যা শিখছিলাম, যে আমরা ন্যারেশনের ইম্পারেটিভ শেষ করছিলাম। কি শেষ করছিলাম? ইম্পারেটিভ সেন্টেন্স শেষ করছিলাম। আজকে আমরা অবজেক্টিভ, এক্সক্লেমেটরি আর গ্রিটিংস, মানে অফিসিয়ালি ন্যারেশনের গ্রামাটিক্যাল মূল ফিচারগুলো শেষ করব। আজকে ক্লাস শেষে যারা যারা শীট পাও নাই, সেই শীটটা দিয়ে দিব। তো আর যাদেরকে বলতেছি যারা আজকে নতুন ক্লাসে জয়েন করছো, আগে ক্লাসগুলো করো নাই, তারা কাইন্ডলি আজকে আমার সাথে ওই হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবা, আর আমি আমার ইউটিউবে এই ক্লাসগুলো আপলোড করে দেওয়া আছে, সেগুলো দিয়ে দিব। ঠিক আছে স্যার? অবশ্যই অবশ্যই আগের পড়াগুলো দেখার পরে পরের পড়াগুলো কন্টিনিউ করবা। তো আজকে আমার যে ন্যারেশনের যে ক্লাস সেটা নেই। তো ন্যারেশন আজকে আমাদের কততম ক্লাস? ন্যারেশন ফোর্থ ক্লাস। কততম? ফোর্থ ক্লাস। আমরা আজকের এই ক্লাসে যা যা শিখবো, প্রথম টার্গেট হচ্ছে আমাদের অবজেক্টিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট করা। তো আমাকে কেউ কি কাইন্ডলি বলতে পারবেন যে অবজেক্টিভ কোন ধরনের বাক্য? অবজেক্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স কোন ধরনের বাক্য? কেউ কি বলতে পারবেন? অবজেক্টিভ ইচ্ছা বা প্রার্থনা না, আদেশ হচ্ছে ইম্পারেটিভ, যা গত ক্লাসে করছি। অবজেক্টিভ হচ্ছে হলো ইচ্ছা বা প্রার্থনামূলক, ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। ওকে, অবজেক্টিভ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য, এটা অবজেক্টিভ সেন্টেন্স। কেউ কি আছে? জি না, স্যার তো এখানে নাই। স্যার তো আপনারা নিচে কি বন্ধ? অফিস কি বন্ধ? তাহলে কাইন্ডলি একটু ওখান থেকে নিয়ে ফোন দেন, কারণ স্যারের বাসা তো উপরে, হয়তো বা স্যার রেস্ট নিচ্ছেন। রেস্ট নিচ্ছেন হয়তো বা। ঠিক আছে, দুঃখিত ইন্টারাপ্ট করার জন্য। অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য, যে বাক্যতে কোনো ইচ্ছা প্রশংসা, তুমি জীবনে অনেক বড় হও, তুমি জীবনে অনেক বড় কি হও, রাজনীতিবিদ হও, জীবনে অনেক বড় তুমি সাদাবাজ হও, জীবনে অনেক বড় ব্যবসায়ী হও, এগুলো হচ্ছে ইচ্ছা, অথবা বলা যায় প্রার্থনা। একটু নাসিরউদ্দিন পাটোয়ারির ভাইব নিলাম আর কি, আর কিছু না। কথায় কথায় চাঁদাবাজি করে বেটা, 2 দিন যায় নাই আবার শুরু চাঁদাবাজি নিয়ে কথা বলা শুরু করছে। আচ্ছা, যাই হোক, অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। তো এই ধরনের বাক্যকে ইনডিরেক্ট করার যে রুলস, চলো রুলস গুলো আমরা দেখি। প্রথম রুলস হচ্ছে হলো এখানে রিপোর্টেড ভার্ব কি হবে? রিপোর্টেড ভার্ব অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টেড ভার্ব প্রথমে কি হবে একটু বলি। তোমরা যারা রিপোর্টেড ভার্ব এই ক্লাসে জানো না, রিপোর্টেড ভার্ব হচ্ছে সেড টুর বদলে যে আমরা টোল্ড লিখি, এই টোল্ডটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব। রিপিট ক্লাসগুলো দেখলে আশা করি কোনো ডাউট থাকবে না। তো রিপোর্টেড ভার্ব হিসেবে এখানে আমরা দুইটা জিনিস লিখতে পারবো। একটা লিখতে পারবো উইশড, আরেকটা লিখতে পারবো হচ্ছে হলো প্রেড। কার্যত উইশড আর প্রেড এর মধ্যে কোনো পার্থক্য নাই। গ্রামারের দুনিয়ায় উইশড আর প্রেড বলতে কোনো পার্থক্য নাই। কিন্তু আমি তাড়াতাড়ি, দেরি কেন যা, কিন্তু আমি ন্যারেশনের ক্ষেত্রে এই জিনিসটা একটু মেইনটেইন করি। সেটা হচ্ছে উইশ দ্বারা ইচ্ছা বোঝায়। কি বোঝায়? ইচ্ছা। আর প্রেয়ের দ্বারা প্রার্থনা বোঝায়, এটা আমি বলি। কারণ কি দেখো, আমরা গডে বিশ্বাসী, সৃষ্টিকর্তা বিশ্বাস করি। এখন সৃষ্টিকর্তার কাছে নিশ্চয়ই টিকটক করা খুব ভালো একটা জিনিস না। এখন আমি তোমার কাছে দোয়া করলাম, তোমার জন্য প্রার্থনা করলাম যে তুমি জীবনে অনেক বড় টিকটকার হও। এখন আল্লাহ বলল আয়, তুই দোয়া করছো এই তো, আবার আমার এটাকে আমি প্রার্থনা বলতে পারবো? এটা কি? এটা একটা আমার ইচ্ছা, আমার ইচ্ছা তুমি অনেক বড় বাট পারো, এটা ইচ্ছা, এটা তো প্রার্থনা হইতে পারে না। কথা বুঝতে পারছি? তাহলে উইশ আমরা কখন বলবো? যখন গড রিলেটেড কথা থাকবে না, সেখানে আমরা উইশ দিব। কিন্তু গ্রামারে কিন্তু এমন কোনো কথা বলা নাই। এটা আমি আমার স্টুডেন্টসদেরকে এটা বুঝাই, ঈশ্বরের প্রতি সম্মান দেখানোর প্রতি, আল্লাহর প্রতি সম্মান দেখায় আমরা এই কথাটা ব্যবহার করি। উইশ থাকলে আমরা, গড রিলেটেড কথা না থাকলে আমরা উইশ লিখবো, আর প্রেড লিখবো তখন যখন গড রিলেটেড কথা থাকবে। যদিও তুমি যদি উইশ প্রেড মিলায় দাও তাতে কোনো সমস্যা নেই, গ্রামারের ভাষায় এখানে কোনো প্রবলেম নাই। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে রিপোর্টেড ভার্ব হচ্ছে উইশ অথবা প্রেড। নাম্বার টু হবে হচ্ছে হলো লিঙ্কার। লিঙ্কার হবে এখানে দ্যাট। লিঙ্কার কি হবে? দ্যাট। লিঙ্কার এখানে হবে দ্যাট। নাম্বার থ্রি এখানে কি হবে একটু খেয়াল করো। নাম্বার 3 তে হবে হচ্ছে হলো এখানে লিসেনারের একটা ব্যাপার আছে। কিসের ব্যাপার আছে? লিসেনার। এখানে লিসেনার কেমন হবে কথাটা বুঝো। লিসেনার তো সব জায়গায় তো থাকে। লিসেনার ডিরেক্ট স্পিচে থাকলে ইনডিরেক্টলি লিসেনার তো ব্যবহার করা হয়। হি সেড টু মি, আমরা হি টোল্ড মি তো রাখি। কিন্তু এইখানে ব্যাপার হচ্ছে এইখানে লিসেনার হবেই না। কেন লিসেনার হবে না কেউ কি এটা বলতে পারবা?
এখানে লিসেনার কেন হবে না? হি সেড টু মি, এখানে মিটা বসবে না ইনডিরেক্টে, কেন? আচ্ছা জিনিসটা বুঝো, হ্যাঁ ওইটাই আমি এবার তোমাকে আরেকটু ক্লিয়ার করে দিই সবাইকে। মনে করো আমি তোমাকে বললাম, আমি শাফিনকে বললাম যে তুমি জীবনে অনেক বড় হও, এই কথাটা আমি বললাম, অথবা আল্লাহ তোমার মঙ্গল করুক, এটা একটা প্রার্থনা করলাম। আমি কি শাফিনকে প্রার্থনা করছি নাকি শাফিনের জন্য প্রার্থনা করছি? তাহলে আমি যদি বলি আই প্রেড শাফিন, তাহলে কি হবে? আমি শাফিনের কাছে প্রার্থনা করছি। আমরা তো প্রার্থনা করি ঈশ্বরের কাছে, শাফিনের জন্য প্রার্থনা করছি, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। তো এই জন্য এই অপটেটিভ সেন্টেন্সে লিসেনার ব্যবহার করা হয় না। হি সেড টু মি, হি প্রেড দ্যাট। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে লিসেনার এখানে হয় না। এই জিনিসটা একমাত্র অপটেটিভই ব্যবহার, কোথাও পাবা না। নাম্বার 4 হলো এখানে সেন্টেন্স কি হবে? সকল গ্রামারে যেমন হয়, ন্যারেশনের ক্ষেত্রে সকল সেন্টেন্স টাইপে যেমন হয় তাই হবে। সেন্টেন্সটা অবভিয়াসলি কি হয়ে যাবে? অ্যাসার্টিভ। নাম্বার 5 একটু বুঝে নিও, খেয়াল করো। নাম্বার 5 এখানে একটা বিশেষ বিষয় আছে যেটা অন্য কোনো গ্রামারও পাবা না, মানে ন্যারেশনের অন্য কোনো স্লটেও তুমি পাবা না। এইখানে যদি তুমি ডিরেক্ট স্পিচে লং লিভ কথাটা পাও, কি পাও? তাহলে সেটা ইনডিরেক্টে গিয়ে লিভ লং হয়ে যাবে। ট্রাস্ট মি, অপটেটিভ সেন্টেন্স ইনডিরেক্ট করার ক্ষেত্রে এই কয়টা জিনিসের বাইরে আর কোনো গল্প নেই। ঠিক আছে, তাহলে চলো আমরা কি কি নিয়ম সেটা আগে আবার একটু রিপিট করি। রিপোর্টেড ভার্ব হিসেবে উইশড অথবা প্রেড, রিপোর্টেড ভার্ব হিসেবে উইশড অথবা প্রেড। দ্বিতীয় কথা, লিঙ্কার হিসেবে কি হবে? দ্যাট। লিসেনার কি থাকবে? অ্যাবসেন্ট, মানে লিসেনার হবে না। তারপর হচ্ছে সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স যেমনই হোক আমার সেন্টেন্সটা হয়ে যাবে অ্যাসার্টিভ। ও এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা বাকি আছে একটু। অ্যাসার্টিভের ক্ষেত্রে এখানে একটা নিয়ম আছে, আমি এটা ভুলে লিখি নাই। এই অ্যাসার্টিভের স্ট্রাকচারটা আছে, এটা একটা সেন্টেন্সের স্ট্রাকচার আছে, সেটা হলো সাবজেক্ট প্লাস মাইট আসবে, তারপর ডট ডট ডট, অর্থাৎ যা আছে তাই। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম হবে, সাবজেক্ট প্লাস মাইট। কথাকে বুঝাতে পারছি? এটা কোনো কারণে স্কিপ করে গেছি। সাবজেক্ট প্লাস মাইট তারপর যা আছে, এটা হবেই। একটু তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস মাইট হবে। কথা কিছু বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে এখানে আবার রিপিট করে, আচ্ছা এটা তো দেখছো, তাহলে কি আবার দাঁড়ালো? রিপোর্টেড ভার্ব উইচ বা প্রেড হবে, লিঙ্কার হিসেবে দ্যাট হবে, লিসেনার থাকবে না এখানে, যেহেতু তা কাউকে উদ্দেশ্য করে প্রার্থনা করা হচ্ছে না, তার জন্য করা হচ্ছে। তারপর হচ্ছে সেন্টেন্স কি হবে? সাবজেক্ট প্লাস মাইট দিয়ে করতে হবে, এটা করতেই হবে। এই মাইটটা এতটাই গুরুত্বপূর্ণ যে তোমার যদি ডিরেক্টে মেয়ে নাও থাকে, মেয়ের পাস্ট ফর্মই তো মাইট, তাই না? যদি ডিরেক্ট স্পিচে মেয়ে নাও থাকে, ইনডিরেক্টে তোমাকে মাইট অবশ্যই আনতে হবে। আসেন, ওয়ালাইকুম আসসালাম আম্মাজান। আম্মাজান আপনারা একটু এদিকে আসবেন, মেয়েরা এদিকে বসেন, ছেলেরা এক সাইডে আসবো, অথবা এক বেশ পিছিয়ে গেলেও হবে। বুঝতে পারছো? এত দেরি তাই বলে খাতা বের করেন আম্মাজান। আচ্ছা, তাহলে আমরা একটু আসি। ওমা, আমার বাবা দি আমেরিকা চলে গেল, এত দূরে গেলি? তাহলে এদিকে বস, সমস্যা নাই তো। ওকে, সামনে তো ফাঁকা না, ফাঁকা ঘাড় ব্যথা হইতে পারে, বসো, কমফোর্টেবলি বসো, খালি ঠিক মতো দেখতে পারলেই হলো। ঠিক আছে, আচ্ছা আমরা পড়াতে আসি। তাহলে আমাদের এখানে কি হলো? অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টেড ভার্ব উইশড বা প্রেইড হবে, লিঙ্কার দ্যাট হবে, উইশ লিসেনার অ্যাবসেন্ট থাকবে, সেন্টেন্স সাবজেক্ট প্লাস মাইট হবে। মাইট এমন একটা জিনিস, ডিরেক্ট সেন্টেন্সে যদি মাইট বা মে নাও থাকে, ইনডিরেক্টে এই মাইট আসবেই। অপটেটিভ সেন্টেন্সকে আমার ইনডিরেক্ট করতে হলে এই মাইট থাকতেই হবে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এখানে এটা একটা বিশেষ কেস। যদি কোথাও তুমি সেন্টেন্সে ইম্পারেট অপটেটিভে লং লিভ পাও, সেটাকে তোমাকে অবশ্যই কি করে নিতে হবে? লিভ লং তৈরি করে নিতে হবে। এই কথাটুকু বুঝাইতে পারছি? আচ্ছা, এটা আপনারা একটু পরে তোলেন, আমি দিয়ে দিচ্ছি, আমি এটাকে আগে করাই, এরপরের থেকে লেখা শুরু করেন, জায়গা রাখেন। ওকে, তা আমি এটাকে একটু করে দিই। এই নিয়মটা 4টা এখানে রাখলাম বা এখানে রাখলাম। এইবার দেখেন, আমরা একটা এক্সাম্পল দেখি। এ নাম্বার সেন্টেন্স, ঠিক আছে? হি
said to me, he said to me, he said to me, may Allah bless you. He said to me, may Allah bless you. আল্লাহ তোমার মঙ্গল করুক। He said to me, এটা কি গড রিলেটেড কথা আছে না? ঈশ্বর আছে না এখানে? হ্যাঁ, আমরা কি বলছি যে উইশড বা প্রেড দুইটাই দেওয়া যায়, বাট আমি তোমাদেরকে পরামর্শ দেই গড রিলেটেড থাকলে প্রেড লিখবা, গড রিলেটেড না থাকলে উইশড লিখবা। কথা স্যার বুঝতে পারতেছেন? আমরা আপনার সাথে পরে পরিচয় হচ্ছি, ঠিক আছে? পড়ি আগে। তাহলে said to বদলে আমরা লিখবো হচ্ছিল he prayed। কি লিখবো? he prayed, he prayed। লিসেনার কিন্তু হবে না এখানে, স্পিকার হি, লিসেনার মি না। এখানে কি অপটেটিভ কি লিসেনার হবে না? he prayed that, ঠিক আছে? এইবার ইউ আল্লাহ, এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট কি? আল্লাহ না? তাহলে সাবজেক্ট কই আসবে আগে? ফার্স্টে আসবে, যে সাবজেক্ট আগে আসবে তারপর মাইট হবে। তাহলে he prayed that আল্লাহ, দেখো মে আছে তাই মাইট হয়েছে, কথাটা এমন মনে হচ্ছে। আল্লাহ মাইট ব্লেস কাকে? ইউটাকে, সে না আমি? আমি, সে আমাকে, তাহলে আল্লাহ মাইট ব্লেস মি। আই হবে না মি হবে? কেন? এটা একটা অবজেক্ট, এটা সাবজেক্ট না, এটা অবজেক্ট। কথাকে বুঝতে পারছি? তাহলে তো এখানে ব্যাপারটা কি দাঁড়াইলো? রিপোর্টেড ভার্ব প্রেড পাইছি, গড আছে তাই গড রিলেটেড তাই পাইছি। লিঙ্কার দ্যাট পাইছি, লিসেনার অ্যাবসেন্ট, এই যে এখানে লিসেনার আছে নাই, এটাও পাইছি। সেন্টেন্সের প্যাটার্ন হচ্ছে সাবজেক্ট মাইট, বাকি যা আছে তাই। কথাটুকু ক্লিয়ার? এটা হলো গড রিলেটেড সেন্টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? এখন আমরা আরেকটা প্যাটার্ন দেখবো যেখানে গড রিলেটেড থাকবে না, নর্মাল ইচ্ছার কথা বলা থাকবে, সেই ক্ষেত্রে কেমন হবে, ঠিক আছে? আচ্ছা, বি নাম্বার দেখি। বি নাম্বার, এখানে রেখে দিই, থাকুক, পরে লাগলে নিব। বি নাম্বার, যেমন she said to রহিম, এই জন্য আমি নামগুলো দিই না, ঠিক আছে? প্রমাণ পাইছিস? she said to রহিম, may you shine in life। she said to রহিম, may you shine in life। সে রহিমকে বললো তুমি যেন জীবনে উন্নতি করো। এখানে কি গড রিলেটেড কথা আছে? এটা একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে। কথা কি বুঝতে পারছি? এইখানে তুমি গ্রামাটিক্যালি বললে, গ্রামারের নিয়ম অনুযায়ী তুমি চাইলে প্রেড দিতে পারো, কোনো সমস্যা নাই। আমি আবারও বলতেছি, বাট আমি পরামর্শ দেই যেই সেন্টেন্সে গড রিলেটেড কথা থাকবে না সেই সেন্টেন্সটা তুমি কি করতে পারো? উইশড দিবা। এর একটা লজিককে আমি আরো বলি, স্ট্রং লজিক। এই লজিক কেউ খণ্ডাতে পারবে না। পৃথিবীতে নাস্তিক আছে না যে গডে বিশ্বাস করে না? সে যদি এই কথাটা বলে, কিন্তু সে তো কারোর প্রতি আশা করতে পারে যে তুমি জীবনে অনেক বড় হও, এটা তো বলতে পারে। সে তো প্রার্থনা করে না, কারণ সে তার সাথে ঈশ্বরে বিশ্বাস করে না। তাহলে তার ক্ষেত্রে কি এখানে প্রেড দেওয়া যাবে? কথা কি বুঝতে পারছি? তাহলে একটা ফ্যাক্টর তো হয়ে দাঁড়ায় না? যদিও ওইটা অনেক ডিপ কথা, বাট সিম্পলি গড রিলেটেড থাকলে আমরা প্রেড দিব, গড রিলেটেড না থাকলে উইশড দিব। কথাটা কি বুঝতে পারছো? তাহলে হবে, দেখো, she wished রহিম হবে, তাহলে she wished that। এইবার সাবজেক্ট কে? ইউ না? ইউটা কে? she নাকি রহিম? রহিম। তাহলে আমরা এখানে কি হি লিখতে পারবো সরাসরি? না। কেন? দেখো, যদি তুমি এখানে হি লেখো তো এই হিটা কে তুমি জানো না, আগে তো কিছু বলা নাই, আগে একবার ডিক্লেয়ার করছো, তাহলে কে তার কথা বলতে হবে না? তাহলে এখানে আমাদের কি করতে হবে? আমাদের এখানে এগুলো ব্যবহার করা যাবে না। তাহলে এখন আমরা লিখবো she wished that। এবার যেহেতু আগে ব্যবহার করা হয় নাই, রহিম, তারপর সাবজেক্ট প্লাস মাইট ছিল না এখানে, সাবজেক্ট প্লাস মাইট, রহিম might shine in life। shine in life। she wished that Rahim might shine in life। ব্যাপারটা কি স্যার ক্লিয়ার? মারওয়ান, ওকে ফাইন। এইবার আমরা ব্যবহার করব ওই যে লং লিভের একটা প্যাটার্ন দেখছিলাম না, লং লিভ। সবাই কি বুঝতে পারতেছো ক্লিয়ারলি? কারো কোনো ডাউট আসতেছে? আচ্ছা, নাম্বার সি তে যাও। নাম্বার সি, হি সেড, সে বলল। he said long live
আওয়ার লিডার, আমাদের নেতা দীর্ঘজীবী হোক। হি সেড লং লিভ আওয়ার লিডার। আর কই, হ্যাঁ, হি সেড লং লিভ আওয়ার লিডার, আমাদের নেতা দীর্ঘজীবী হোক। এইবার খেয়াল করে দেখো সে কাকে বলছে, বলছি এখানে সে কাউকে তো বলে নাই, সে নিজে নিজে বলছে কথাটা। তো হি সেড এখানে আমরা কি লিখবো? হি উইশড। এটা কি প্রে? না, হইতে পারে প্রে, বাট আমাদের হিসাব অনুযায়ী এটা প্রে না, যেহেতু গড রিলেটেড না। গ্রামারে কোনো জটিলতা নাই, তুমি যদি এখানে প্রেড লেখো তাতে কোনো সমস্যা, কোনো স্যার মার্কস কাটবেন না। এখানে দেখো হি উইশড দ্যাট। এইবার এখানে একটা কথা দেখো, আওয়ার লিডার আছে না, এই আওয়ার আর এই লিডার এটাই কিন্তু সাবজেক্ট, আওয়ার লিডার এটাই কিন্তু সাবজেক্ট, তাই না? দীর্ঘজীবী কার হওয়ার কথা বলতেছে? কে হবে? ওই লিডার হবে না, তাহলে সাবজেক্ট লিডার না, তাহলে সাবজেক্ট আমাদের প্যাটার্ন কি? সাবজেক্ট প্লাস মাইট, সাবজেক্ট প্লাস মাইট, তাহলে আওয়ার লিডার মাইট হবে। তাহলে এখানে কি লিখবো? হি উইশ দ্যাট আওয়ার লিডার মাইট লিভ লং, লং লিভ লং হবে। আচ্ছা, এবার একটা জিনিস ভেবে দেখো তো, সে তো বলছে আমাদের নেতা দীর্ঘজীবী হোক, আমি কি তার সাথে আসি নাকি নাই তুমি কি এটা জানো? সে যার লিডারের কথা বলছে, যাকে লিডার কথা বলছে, আমি তাকে লিডার নাও মানতে পারি। এখানে কি আওয়ার চোখ বন্ধ করে লিখলে হবে? তোমাকে দেখতে হবে ওই কথার প্রেক্ষাপটে আমি আসি কিনা, আমি কি কমনলি পড়ি কিনা। আওয়ার কান্ট্রি, এখন সে যদি, আমি যদি তার দেশের নাগরিক, আমি নিজেও হই, তাহলে আওয়ার আওয়ার থাকবে। কিন্তু এখানে তো কোনোভাবে বোঝা যাচ্ছে না তার লিডার আমার লিডার, কিছু বোঝা যাচ্ছে? তাহলে এখানে আওয়ারটাকে আওয়ার রাখবো না, দেয়ার করে দিব, কারণ এর মধ্যে আমি নাই অ্যাকচুয়ালি। তার নেতা তো, তাদের নেতা তো আমাদের নেতা না, আমার নেতা না, হইতেই পারে না। আমি তো সে গ্রুপে বলি নাই, সে কি আমার গ্রুপ বা আমি তার দলের লোক, এমন কি কিছু বলছি? বলা আছে? তাহলে এখানে দেখো হি উইশ দ্যাট দেয়ার লিডার, আওয়ারটা কি হয়ে যাবে? দেয়ার লিডার মাইট লিভ লং। চলো খেয়াল করে দেখো, এখানে যখন লং লিভ ছিল আমি কি বলছিলাম? যে লং লিভ যেখানেই থাকুক না কেন সেটা লিভ লং হয়ে শেষে হবে, বলছিলাম কথাটা। আচ্ছা, তোমাদেরকে কি আমি আরেকটা কথা বলি নাই যে মাইট যদি ডিরেক্ট স্পিচে নাও থাকে, ইনডিরেক্টে মাইট আসবে, কারণ কি সেন্টেন্সের স্ট্রাকচারই তো এই যে মাইট লেখাটা ছিল না? কথাটা কি এবার মানে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে এইখানে দাঁড়াইলো হলো অপটেটিভ সেন্টেন্সের মধ্যে কি হয়, গড রিলেটেড থাকলে আমরা প্রেড লিখি, নর্মাল ভাবে থাকলে আমরা উইশড লিখি, এই একটা কথা। তারপর হলো অপটেটিভ সেন্টেন্সে আমাদের লিঙ্কার হিসেবে আমরা সবসময় কি আনি? দ্যাট আনি। লিঙ্কার হিসেবে সবসময় আমরা কি আনি? দ্যাট আনি। এবং এখানে কোনোটাতে কোনো লিসেনার থাকে না। শি উইশড রাহিম আছে এখানে না, হি সেড হি উইশড কাউকে বলা আছে, অর্থাৎ এখানে কখনোই কি হবে না? লিসেনার হবে না। সেন্টেন্সের প্যাটার্ন হবে সাবজেক্ট মাইট, আর লং লিভ থাকলে লাস্টে গিয়ে লিভ লং হবে। কথা কি ঠিক আছে বাবা? আমি কি ফ্রেমে আছি ঠিক মতো? ওকে, তাহলে গেল ব্যাপারটা কি ক্লিয়ার? ডান? ট্রাস্ট মি, এর বাইরে অপটেটিভে আল্লাহর দুনিয়ায় কোনো গল্প নেই, মানে এটা অপটেটিভের কমপ্লিট প্যাকেজ। এবার আমরা আমরা যাবো এক্সক্লামেটরিতে। কিসে যাব? এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স বলতে তোমরা কি বুঝো? বিস্ময় সূচক বাক্য, আবেগ সূচক বাক্য, এইভাবে বাংলায় বলো না? আবেগ সূচক, বিস্ময় সূচক বাক্য। বাক্যর প্রকার ভেদ আমরা 5-6 থেকে শিখছি, এটা তো আর এখানে শেখার তেমন কিছু নেই, তাই না? এক্সক্লামেটরি সেন্টেন্স অ্যাকচুয়ালি কয় প্রকার মনে আছে তোমাদের? মাশাআল্লাহ, 5 প্রকার। জয় 5, 4, 8 নাকি? আচ্ছা, জয় আবার কোনো মানুষের নাম না, আনন্দ বোঝাচ্ছে নাকি? সরো মানে কি? দুঃখ। আর ওয়ান্ডার মানে কি বলতো? ক্যা হুয়া, ব্যাপারটা এটা না? তাহলে জয়, সরো, ওয়ান্ডার। এখন এই এক্সক্লামেটরি সেন্টেন্স তিনটার যেটাই হোক না কেন, আমাদের রুলসটা কমন রুলস। দেখো চলো রুলস দেখি। রুলস, 1 নাম্বার রুলস, রিপোর্টেড ভার্ব কি হবে? রিপোর্টেড ভার্ব হবে exclaimed with
তারপর হচ্ছে সেই ইমোশনটা, ঠিক আছে? জয় হইলে জয়, সরো হইলে সরো, ওয়ান্ডার হইলে ওয়ান্ডার। সেন্টেন্স দেখে আমরা বুঝবো, যেমন হুররা, এই হুররা থাকলে কি বোঝায়? দুঃখ বোঝায়, তাই না? হুররে আমার মোবাইল হারিয়ে গেছে, হয় না? হুররে তো আনন্দের কথা, তাহলে জয় হবে, তাই না? হুররে আই এম জিপিএ 5, তাই তো? হ্যাঁ হ্যাঁ আই এম জিপিএ 5 এই কথা কইলে ট্রিট না, জবাইও দিতে পারি। হুররে আই হ্যাভ গট এ প্লাস, হুররে আই হ্যাভ ওন দ্য গেম, তাই না? আচ্ছা, আই হ্যাভ ওন দ্য লটারি, এগুলো। তারপর সরো বুঝায় কি? দুঃখ। হি এক্সক্লেইমড উইথ সরো, অ্যালাস আই হ্যাভ লস্ট মাই ফোন, তাই তো? তারপর ওয়ান্ডার, এখন ওয়ান্ডার হচ্ছে না আনন্দ বুঝাবে না দুঃখ বুঝাবে এমন কোনো কথা। এখন তুমি যদি বলো পাখিটা কত সুন্দর, এটা কি আনন্দ না দুঃখ? তুমি জানো? জানো না তো, এটা অ্যাকচুয়ালি ক্লিয়ারিফাই করতেছে না তো। কে কথাকে বুঝতে পারছি? আচ্ছা, তারপর তুমি যদি বলো যে কত বড় নদী, নদীটা কত বড়, এটা কি আনন্দ? এখন মনে করেন আচ্ছা নদী তো অনেক বড়, এটা তো আনন্দের বিষয়। আচ্ছা, নদী অনেক বড়, অনেক বড়, এখন তোমার বললাম যে এই নদীর সব মাছ তোমার, তো তুমি তো আনন্দই পাবা। আর আমি যদি এই নদীটা যত বড়, নদী এবার সাঁতরা, তাহলে এবার থাক মাপ চাই। তাহলে এগুলো হলো অ্যাকচুয়ালি তুমি আনন্দ দুঃখ বুঝে, এটা বিস্ময় প্রকাশ করা বোঝাচ্ছে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তো এইটা একটা। দ্বিতীয় কথা হলো এখানে লিঙ্কার কি হবে, ঠিক আছে? ইয়েস, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাফ করেন, সামনে নিয়ে আসতে গেছিলাম। কি কি প্রতিবন্ধী না শিশু কোঠা না নারী কোঠা, কোনটা? গৃহপালিত গিয়েছিলাম তগর তগর দুইটা। আয় তুই যাস কেন এদিকে? আয় না কে এখন কে? আচ্ছা না, আমার হাতেই যথেষ্ট। ভন্ড বদমাশ, অর্ধেক ক্লাস শেষ, আসছে 22 মিনিট পরে আসছে, এই জন্যই তো মাইরটা খাইছস। এই দেখো, রিপোর্টেড ভার্ব এক্সক্লেম উইথ জয় বা সরো বা ওয়ান্ডার, এবং তুমি লাইভে যাচ্ছ মাইর। আচ্ছা, এবার দেখো লিঙ্কার। লিঙ্কার হলো এখানে অ্যান্ড, সাধারণত লিঙ্কার এখানে অ্যান্ড মূলত হয় দ্যাট, মূল লিঙ্কারটা কি হয়? দ্যাট, বাট এখানে আমরা লিখবো হলো এখানে দ্যাটই লিখে রাখো, পরেটা বুঝাবো আরেকটু, ঠিক আছে? জাস্ট দ্যাট লিখে রাখো, এটা দ্যাট। লিঙ্কারটা কি হবে? দ্যাট। নাম্বার 3 হবে সেন্টেন্স। সেন্টেন্স অবশ্যই হয়ে যাবে অ্যাসার্টিভ। এখন এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করার যে নিয়ম, সেটা নিশ্চয়ই আমি ন্যারেশনে পড়াবো না, এটা তো 7-8 এর পড়া। হাউ থাকলে ভেরি হয়, গ্রেট থাকলে ভেরি হয়, এগুলো তো ওই সময় পড়ে না। এটা নিশ্চয়ই এখানে বলবো না, বাট এখানে এইটা আছে। কথাকে বুঝতে পারছি? তো চলো আমরা এই রুলস এর উপর ভিত্তি করে সেন্টেন্স দেখি। এ নাম্বার, হি সেড টু মি, সে আমাকে বলল, হুরে I have won the lottery. He said to me, hooray, I have won the lottery. তাহলে এখানে কি হবে দেখো, he exclaimed with sorrow, তাই না? ও আচ্ছা, ঠিক আছে, he exclaimed with joy. আচ্ছা, অনেকে কি করে সরাসরি লিঙ্কার হিসেবে ব্যবহার করে, লেখো না, সরাসরি লিঙ্কার হিসেবে ব্যবহার করে দেয়, তারপর সেন্টেন্স অ্যাসার্টিভ করে দেয়। তাহলে একটা সমস্যা তৈরি হয়। দেখো, সে যে আনন্দ উদ্ভাসিত হয়েছে এবং সে কাকে বলছে এখানে বলা আছে, তাহলে এইখানে আমরা সেটাকে একটু আমরা কাস্টমাইজ করে নিব। সেটা আমরা কি করব দেখো, হি এক্সক্লেইমড উইথ জয় অ্যান্ড টোল্ড মি, সে কাকে বলছে? সে তো আমাকে বলছে। হি এক্সক্লেইমড উইথ জয় অ্যান্ড টোল্ড মি দ্যাট, এইটাই লিখতে চাইছিলাম, কিন্তু এতটুকু আসলে লিঙ্কার না, তাই আর লিখলাম না। কথাটা বুঝতে পারছো? আমাকে রেফার করে আমি বলছি, কারণ আমার এই কথার সাথে এই কথা তো হুবহু মিলতে হবে। হি এক্সক্লেইমড উইথ জয় অ্যান্ড টোল্ড মি দ্যাট, আইটাকে হি হ্যাড, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, তাই তো? হি হ্যাড অন দ্য লটারি। আর এই হুরের বদলেই তো এক্সক্লেইমড উইথ জয় লেখা হয়, তাই না? এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ এইভাবে শিখছিলাম না? আচ্ছা, তাহলে এই ব্যাপারটা কি বুঝতে পারছো? হ্যাঁ, ওকে, তাহলে এটা লেখা হয়েছে। তাহলে এরপরে যাই, বিতে যাই, বি এক্সাম্পল যাই, বিতে যাই। শি সেড টু হার ফ্রেন্ড
Alas, I have lost my purse. She said to her friend, alas, I have lost my purse. তাহলে এখানে কি হবে? She exclaimed with sorrow. She exclaimed with sorrow and told her friend. She exclaimed with sorrow and told her friend that she had lost her phone. তাই না? Okay. She had lost her phone. বুঝি রে বাবা? ও পার্স থেকে ফোন হয়ে গেছে, ওই একই কথা। জাহালাও তাহাই গোর্ড। ইংরেজি টিচার কদু বলা দরকার আছে? জাহালাও তাহাই গোর্ড, GOURD, লাউ, তাই না? আচ্ছা, এটা কি স্যার ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা, এইবার নাম্বার সি, এবার ওয়ান্ডারেরটা বুঝাবো। The boy said to his mother, how nice the toy is. খেলনাটা কত সুন্দর, আম্মা কিনা দাও। হ্যাঁ, এমনি করে তো কয় না আম্মা কিনা দাও, করে ঝোলই পারে। আমি দেখছি এরকম অনেক বলা যে ঝোলই পারে, ঝোলই মানে বুঝছো তো, বাবার হাত পা ধইরা মাটিতে দেয় একটু গরম, তাই না? The boy said to his mother, how nice the toy is. খেলনাটা কত সুন্দর। The boy exclaimed with wonder. এবং কাকে বলছে? And told her mother that. ব্যাডারে বেডি বানাইছি একটু আর কি। কেন বানাইছি বলো তো? বয়সের দোষ। বুড়া হয়েছি না আমি এখন? কত বুড়া হয়ে গেছি? হ্যাঁ, the toy was very nice. বুঝতে পারছি? ওকে, তাহলে এখানে ব্যাপার হচ্ছে the boy exclaimed with wonder and told his mother that the toy was very nice. কতটুকু ক্লিয়ার? ওকে, তাহলে আমার সি পর্যন্ত এটা গেল। এইবার আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স কিন্তু অলরেডি শেষ হয় নাই, এখানে একটা বিশেষ একটা পার্ট আছে। আনফরচুনেটলি আমি যে শীট তোমাদের লেকচার শীট তৈরি করে রাখছি, সেই শীটে এই এখন যে অংশটা দিব এটা আমি তুলতে ভুলে গেছিলাম, টাইপ করতে ভুলে গেছিলাম। কেন বলো তো? বয়সের দোষে। ভেরি গুড। এখন আমরা হ্যাঁ সেটাও ভুলে গেছি, কেন বলো তো? হ্যাঁ, এখন আর তোমাদের বয়সের দোষে জ্ঞান জ্ঞান করো না, পড়ো। এইবার দেখো, হ্যাঁ মনে করা দিলাম, ঠিক আছে, আবার ভুলে যাবো, টেনশন করো না। তিনটি বিশেষ ক্ষেত্রে, তিনটি বিশেষ ক্ষেত্রে, কয়টি বিশেষ ক্ষেত্রে? তিনটি বিশেষ ক্ষেত্রে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, যারা আজকে থেকে ক্লাস করতেছো, আগে ক্লাস পাও না, রিপোর্টিং ভার্ব কোনটা? রিপোর্টিং ভার্ব সেট টু। এটার বদলে আমরা কি লিখি? টোল্ড লিখি সাধারণত, এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। তিনটি বিশেষ ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সরাসরি রিপোর্টিং স্পিচ, মূল কথাটা যে ইনভার্টেড কমার ভিতরে যে কথাটা থাকে, আচ্ছা ইনভার্টেড কমার ভিতরে যে কথা, এটাকে আমরা কি বলি? রিপোর্টিং স্পিচ, ঠিক আছে? তিনটি বিশেষ ক্ষেত্রে রিপোর্টিং স্পিচ সরাসরি রিপোর্টেড ভার্ব হয়ে যায়, যে টোল্ড হয় না এই জিনিসটা টোল্ডের জায়গায় চলে আসবে। এরকম কেস তোমরা জানো? কথাটা টোল্ডের জায়গায় চলে আসবে। গুড, হ্যাঁ ওইটা আসলে এবার দেখাই, চলো দেখি। তিনটি বিশেষ ক্ষেত্রে রিপোর্টিং স্পিচ, কথা বলেন না, তিনটি বিশেষ ক্ষেত্রে রিপোর্টিং স্পিচ সরাসরি রিপোর্টেড ভার্ব হয়ে যায়, রিপোর্টেড ভার্ব হিসাবে কাজ করে, রিপোর্টেড ভার্ব হিসাবে কাজ করে। কয়টা ক্ষেত্রে?
তিনটা ক্ষেত্রে। সেই ক্ষেত্রগুলো কি? যথা এ থ্যাঙ্কস বা থ্যাংক ইউ, একই কথা না? বি কনগ্রাচুলেশনস, সাধু কি জানো শুভেচ্ছা, ঠিক আছে? সি ওয়েলকাম। এই তিনটা ক্ষেত্র। না, এটা অন্য জিনিস। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এখানে দেখো এক্সাম্পল দেখো। এ হি said to me thank you for your support. He said to me thank you for your support. তোমার সহায়তার জন্য তোমাকে ধন্যবাদ, থ্যাঙ্কস দিছি না এখানে? তাহলে said to এর বদলে তো আমরা নরমালি told লিখতাম, তাই না? আগের দিন একটা কথা বলছিলাম, আমলে নিয়েন। He said to me thank you for your support, তাহলে এটা আসবে এখানে। He thanked me. He thanked me for my support. He thanked me for my support. Yourটা কার? আমার না? For my support. এটা কি বুঝতে পারছো সবাই? এখানে এটাই হবে। এখানে আলাদা করে কোনো লিঙ্কার আসছে দেখো তো? আলাদা করে কোনো লিঙ্কার আসে নাই, ঠিক আছে স্যার? He thanked me for my support. এবার বিতে আসেন। She said to me congratulations for your promotion. She said to me congratulations for your promotion. She said to me congratulations for your promotion. She congratulated me. She congratulated me. Okay. She congratulated me for my promotion. ইয়োরটা কার? আমার প্রমোশনের জন্য সে আমাকে শুভেচ্ছা দিছে না, নাকি তার প্রমোশনের জন্য শুভেচ্ছা দিছে আমাকে? তাহলে ফর মাই প্রমোশন। তাহলে এইখানেও কি হইলো? কংগ্রাচুলেশনস কথাটা কই চলে আসলো? এখানে চলে আসলো রিপোর্টেড ভার্ব হিসেবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, নেক্সট আরেকটা বাকি আছে কি? ওয়েলকাম। সি হি said to Raj welcome to my office. He said to Raj welcome to my office. তাহলে এখানে কি হবে? He welcomed Raj to his office. কথা কিছু বুঝাতে পারছি? He welcomed Raj to his office. That's it. ঠিক আছে? ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের এক্সক্লামেটরি শেষ। এইখানে আমাদের এক্সক্লামেটরি শেষ হচ্ছে। আমাদের আরেকটা গ্রুপ আছে, আরেকটা ক্যাটাগরি আছে। সেটা কি? গ্রিটিংস। গ্রিটিংস, গ্রিটিংস মানে কি? শুভেচ্ছা বিনিময় বা শুভেচ্ছা প্রদান, তাই না? শুভেচ্ছা লিখলাম, প্রদান বিনিময় লিখলাম না, ঠিক আছে? ওকে, গ্রিটিংস বা শুভেচ্ছা। ওকে, আরেকজন কই? গ্রিটিংস বা শুভেচ্ছা। আমরা শুভেচ্ছা কয় প্রকার দিয়ে থাকি চলো একটু দেখি। গ্রিটিংস, গ্রিটিংস আমাদের হয় অ্যাকচুয়ালি দুই ধরনের। একটা হলো ডেইলি, একটা হচ্ছে হলো ডি আর ও একই রকম হয়ে গেল মনে হলো। ডেইলি, ওকেশনালি। ডেইলি গ্রিটিংস আর ওকেশনালি গ্রিটিংস গুলো কেমন হয়ে থাকে? আমি কি তোমাকে প্রতিদিন বলতে পারবো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, 1 তারিখে হ্যাপি বার্থডে, 2 তারিখে হ্যাপি বার্থডে বলতে পারবো না? কিন্তু আমি যদি তোমাকে প্রতিদিন সকালে দেখা হয়, প্রতিদিন সকালে কিন্তু আমি গুড মর্নিং করতে পারবো, প্রতিদিন বলতে পারবো। প্রতিদিন তোমাদের সাথে আমি বিদায় নেওয়ার সময় বলতে পারবো গুড বাই, কিন্তু প্রতিদিন কি বলতে পারবো হ্যাপি নিউ ইয়ার? না। তাহলে এগুলো হচ্ছে হলো গুড মর্নিং, গুড বাই,
গুড ইভিনিং, গুড নুন, গুড আফটারনুন, গুড নাইট, এগুলা। আর এগুলা হচ্ছে হলো হ্যাপি বার্থডে বা হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, এগুলো অকেশনাল ভিত্তিক, তাই তো? আচ্ছা, তার মানে আমরা এখানে বুঝলাম যে গ্রেডিংস কয় ধরনের হয়ে থাকে বাচ্চারা? দুই ধরনের, ডেইলি গ্রেডিংস, অকেশনাল গ্রেডিংস। তাহলে এখানে রুলসটা কি হবে? আগে এতটুকু উঠাও। আমি কিন্তু ইয়েতে ফেসবুকে কিন্তু ভার্বের রুলস গুলো দিয়ে রাখছি, ভার্বের যে ফার্স্ট ইয়ারতে যেটা যেটা করাচ্ছি ওটা দিয়ে রাখতেছি, ঠিক আছে? আশা করি ওইখান থেকে তোমাদেরও হেল্প হবে ওইখান থেকে। আচ্ছা, আমি এটাকে একটু সাইডে রাখি, এখানে রাখলাম আপাতত, এটা তো পড়া হয়েছে তাই না? আচ্ছা, এইবার দেখো এই গ্রিডিংস এর রুলসটা কি। রুলস 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 নাম্বার 1, এখানে রিপোর্টেড ভার্ব কি হবে? রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড ভার্ব এখানে দুই কেস হয়। একটা হচ্ছে হলো যদি তুমি ডেইলি বুঝাও তাহলে আমরা ব্যবহার করতে হবে বেইট। যদি রিপোর্টেড ভার্ব যদি ডেইলি মানে গ্রেডিংসটা যদি ডেইলি হয়, প্রতিদিনের গ্রেডিংস, সেক্ষেত্রে আমরা হি সেড টু মির বদলে লিখবো হি বেইড মি। কি বলবো? হি বেইড মি। বেইড মানে শুভেচ্ছা দেওয়া, ওই রেগুলার শুভেচ্ছা, এটাকে বেইড বলা হয়। আর যদি ওকেশনালি হয় তাহলে আমরা বলবো হচ্ছে উইশড। তখন আমরা কি বলবো? ঠিক আছে, তাহলে রিপোর্টেড ভার্ব যদি ডেইলি হয় তাহলে আমরা ব্যবহার করবো বেইড। রিপোর্টেড ভার্ব যদি কি জানো গ্রেডিংসটা যদি ডেইলি হয় তাহলে ব্যবহার করবো আমরা বেইড। গ্রেডিংসটা যদি ওকেশনালি হয় তাহলে ব্যবহার করবো আমরা উইশড। এক নম্বর পয়েন্ট বুঝতে পারছো বাবা? পিছনে বুঝতে পারতেছো? হ্যাঁ, সবার দিকে তো একসাথে তাকানো যায় না। নাম্বার টুতে হচ্ছে হলো এখানে আমাদের লিঙ্কার কি হবে? লিঙ্কার, লিঙ্কারটা হবে কোনো লিঙ্কার হবে না, কোনো লিঙ্কার হবে না, কিন্তু তার পরিবর্তে ওই লিঙ্কারের জায়গায় আমরা একটা এ বসাবো। আমরা এটা লিঙ্কারের লিস্টে শিখছিলাম, নো লিঙ্কার বাট এ এভাবে লিখে রাখছিলাম, রুলস এটাই। তাহলে আমাদের ইনভার্টেড কমা উঠে আমাদের কোনো লিঙ্কার দ্যাট, ইফ, ওয়েদার এগুলো কিচ্ছু হবে না, টু হবে না, কিন্তু তার জায়গায় আমরা এ বসাবো। তার মানে কি এ কি কোনো লিঙ্কার? না, এ কিন্তু কোনো লিঙ্কার না, কিন্তু লিঙ্কারের জায়গায় আমরা এই এ কে রিপ্লেস করব। কথা কিছু বুঝতে পারছি? এবার চলো এটার একটা উদাহরণ দেখি, তাই না? He said to me, good morning, good day to you. He said to me, good day to you. এটা কি ডেইলি না অকেশনালি? ডেইলি। আচ্ছা, he bade me a good day। এখন টু ইউ তো টু মি, এটা তো আমি অলরেডি মি লিখে রাখছি তাই না? তুমি যদি টু ইউ কে এভাবে লিখতে চাও টু মি, এটা তো অলরেডি এখানে আছে, তাই এটা অ্যাকচুয়ালি প্রয়োজন আছে? কথা কি বুঝতে পারছি? হি বেড মি আ গুড ডে। বি, she said to me happy new year। she bade হবে না এখন, wished। she wished me a, ওয়ালাইকুম আসসালাম বাবা। she wished me a happy new year। she wished me a happy new year। কথা কি বুঝতে পারছি? তাহলে এখানে মূলত ঘটনাগুলো ঘটতেছে কি কি? সেট টুর বদলে আমরা কি আনতেছি? ইনভার্টেড কমা উঠে কোনো কিছু বসাচ্ছি না, কিন্তু তার পরিবর্তে একটা কি লিখতেছি? এ। আর যা আছে বাকির উত্তর তাই এখানে তাই। সেট টুর বদলে আমরা ওকেশনাল হইলে উইশ লিখতেছি, আর এটার বদলে আমরা কোনো লিঙ্কার দিচ্ছি না, কিন্তু একটা এ বসাচ্ছি। কথা কি ক্লিয়ার? আচ্ছা, ন্যারেশনের ক্ষেত্রে এই কয়টা জিনিস হচ্ছে তোমার কমপ্লিটলি বেসিক। ন্যারেশনের ক্ষেত্রে এই কয়টা জিনিস তোমার টোটাল বেসিক জিনিস। কথা কি বুঝতে পারছি? এইখান থেকে আমরা আস্তে আস্তে আমাদের মানে বেসিক বলতে কি মানে সে থিওরিটিক্যাল পড়া, এইটাই আমাদের। এরপরে পড়া আছে হচ্ছে প্যাসেজ ন্যারেশন করার একটা নিয়ম আছে। প্যাসেজ ন্যারেশন করার
নিয়ম আছে, আমাদের সেই নিয়মটাও শিখতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে প্যাসেজ ন্যারেশনের নিয়মটা আমি আর শিখাবো না, আমি একটা শীট দেই এখানে তোমাদের। কারা কারা আমার কাছে শীটটা পাও নাই, ন্যারেশনের শীট কে কে পাও নাই, একটু কাইন্ডলি আমাকে রেসপন্স দিও। হ্যাঁ, ন্যারেশন শীট যে যে পান নাই, এটা দেওয়া যাবে না, এটার মধ্যে ময়লা আছে, নেন দাঁড়ান দিচ্ছি করে ধরেন। আর কয়টা আছে দেখি, এটা কি ন্যারেশন না, একটু মডিফায়ারের শীট, এই যে মনে হয়, ইয়েস। দেখি তোমরা কি পেয়েছো? ও, তুমি পাও নাই, আমিও কিন্তু পাই নাই। নাও, তোমরা তো কেউই মনে পাও না এই বেচে, না এই বেচে দেই নেই। নাও, নাও বাবা ধরো। ওকে, আমরা এখানে আমরা প্যাসেজ ন্যারেশনের শীটে ন্যারেশনের পেজ নাম্বারে চলে যাই। আমরা হলো 7 নাম্বার পেজে চলে যাই একটু কাইন্ডলি। এক্সট্রা ছিল এখানে, আচ্ছা 7 নাম্বার পেজে চলে যাই। এখানে কি বলা আছে একটু দেখেন। 7 নাম্বার পেজে বলা আছে হলো যে সর্বপ্রথম প্যাসেজটি এ টু জেড ভালো করে পড়ে স্পিকার এবং লিসেনার খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের প্যাসেজ ন্যারেশন রুলস এর ক্ষেত্রে কি হবে? প্যাসেজ ন্যারেশন এর নিয়ম, সকালে ক্লাসে এটা বোঝানোর সময় পাইনি, ওই সকালে ক্লাসে একটু বেশি সময় লেগে গেছে। প্যাসেজ ন্যারেশনের নিয়মটা দেখো, সেটা হলো সবার প্রথমে আগে প্যাসেজ এ টু জেড পড়বা। প্যাসেজ এ টু জেড ভালো করে পড়তে হবে। এইটা কেন পড়ে নিতে হবে তার ব্যাপারে আমি বলি। প্যাসেজ তোমাকে এ টু জেড ভালো করে পড়ে নিতে হবে কেন? কারণ আমরা তো এতক্ষণ যা যা পড়েছি খন্ড খন্ড বাক্য পড়ছি, তাই না? খন্ড খন্ড বাক্য পড়ছি, কিন্তু প্যাসেজ কি খন্ড খন্ড বাক্য থাকে নাকি পুরো একটা কনভারসেশন থাকে? কনভারসেশনে কে কাকে কোন কথাটা বলতেছে, কতটুকু কথাটা কার, কোন অংশটুকু কার কথা, এইটা পড়ার জানার জন্য তোমার অবশ্যই আগে প্যাসেজ ভালো করে পড়ে নিতে হবে। কথাটা কথা বুঝাতে পারছি? এইটা যাতে তুমি, এখানে বলা আছে দেখো, প্যাসেজ ভালো করে পড়বে যাতে তুমি স্পিকার এবং লিসেনার সহজে খুঁজে বের করতে পারো, তাই না? কোন কথার স্পিকার কে, লিসেনার কে, এটা খুঁজে বের করতে পারো। তারপর রিপোর্টিং ভার্বটি মাঝে বা শেষে যেখানে থাকুক না কেন সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে। চলো আমরা একটু বুঝাই। রিপোর্টিং ভার্ব মাঝে বা শেষে যেখানেই হোক না কেন, যেখানেই হোক না কেন, ইনডিরেক্ট করার সময়, ইনডিরেক্ট করার সময় শুরুতে আনতে হবে। এটার একটা উদাহরণ এখানে দেওয়া আছে, যেমন দেখো, ইয়োর বিহেভিয়ার ইজ ইমপ্রেসিভ, নাফিসা সেড টু দ্য ডক্টর। ঠিক আছে, একটা উদাহরণ দেখাই। ইয়োর বিহেভিয়ার ইজ ইমপ্রেসিভ, নাফিসা said to the doctor। এখানে একটু খেয়াল করো, I can see your phone, না হবে না, your behavior is impressive, নাফিসা said to the doctor। তাহলে এখানে রিপোর্টিং ভাবটা কিন্তু পরের অংশে, আমরা ইনডিরেক্ট করার সময় ওটাকে পরে রাখতে পারবো না, ওটাকে শুরুতে এনে নিয়েই করতে হবে, কোনো কথা নেই। ইনডিরেক্টের কমন প্যাটার্ন এটা। তাহলে আমাকে এখানে দেখো, সেটা দেখো, এখানে লেখা আছে নাফিসা টোল্ড দ্য ডক্টর, তাহলে ওটাকে আমি পরে রাখছি না আগে নিয়ে আসতে হয়েছে? ওকে, তাহলে নাফিসা টোল্ড দ্য ডক্টর দ্যাট হিজ বিহেভিয়ার ওয়াজ ইমপ্রেসিভ। এই কথাটা কি সবাই বুঝতে পারছো?
রিপোর্টিং ভার্ব যদি পরে থাকে সেটাকে আগে করে নিয়ে আসতে হবে। কথা কি ক্লিয়ার? এটা আমরা মোটামুটি সবাই জানি, এটা অন্তত বুঝি। এবার পরে আসো, পরপর দুটি বা পরপর একই ব্যক্তির কথা যদি একাধিক কথা থাকে, যেমন পরপর দুটি বা তিনটি উক্তি থাকলে। কি বুঝছেন? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? উপরে লাগা টাকা দাও না একটা। কবে? এই জাস্ট রোজাটা আসুক, আমার চাপ একটু কমবে, রোজার শুরুতে লাগিয়ে দেবো আমি 3-4 দিনের মধ্যে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পরপর দুটি বা তিনটি উক্তি থাকলে, যেমন দেখো অ্যাসার্টিভে মানে একই ব্যক্তি একটা কথা কয়েকবার মানে পরপর দুই তিনটা কথা বলে ফেলছে, ঠিক আছে? সেরকম থাকলে অ্যাসার্টিভে কি হয়? অ্যাসার্টিভে হয় হচ্ছিল অ্যাডেড দ্যাট, অলসো, সেইড, অথবা টোল্ড, যেটা হয় তাই না, সেইড বা টোল্ড দ্যাট। তারপর আরো এখানে ব্যবহার করছে এগেইন, তারপর কি সেইড দ্যাট, এরকম গুলো হয়। তারপর আরো হয় ফার্দার, এটা একটু তোমরা কম ব্যবহার করো, এই ফার্দারের ব্যবহারটা তোমাদের একটু কম আসে, এটা একটু ভালো। ফার্দার, টোল্ড বা অ্যাডেড দ্যাট, এর মধ্যে এইটা হচ্ছে কখন একই ব্যক্তি 5-6টা কথা বলবে, যেটা সাধারণত তোমরা পাও না। একই ব্যক্তির সর্বোচ্চ 3টা বা 4টা কথা পাও, 4টা সেন্টেন্স একটা না বলে গেছে। যখন তুমি দেখবে একাধিক কথা বলে ফেলছে, তখন শেষের দিকে এটা ব্যবহার করবা। কথা কি বুঝতে পারছো? বেশি কথা বলা হয়েছে, বেশি বকবক করতেছে সেই ক্ষেত্রে। এইবার অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এগুলো হয়। এইবার দেখো ইন্টারোগেটিভে, অ্যাসার্টিভে এটা, ইন্টারোগেটিভে আছে কি অলসো আস্কড, এগেইন আস্কড, আস্কড থাকবে, ঠিক আছে? অলসো বা এগেইন আস্কড, প্রথমবার তো আস্কড হবে, হি আস্কড মি, তারপরে হি অলসো আস্কড মি, হি এগেইন আস্কড মি, অথবা তুমি যে পরে হি ফার্দার আস্কড মি। কথা বুঝতে পারছো? ক্লিয়ার এটা? আচ্ছা, ইম্পারেটিভে দেখো কি বলছে, অলসো অ্যাডভাইসড, এগেইন আস্কড, ইত্যাদি। বলো। হ্যাঁ, এখানে আস্কড বলতে কোনো কিছু করতে বলা বোঝাচ্ছে। আমি তোমাকে এটা করতে বললাম, এটা আস্ক দ্বারা ব্যবহার করা যায়। কথা কি বুঝতে পারছি? আমি বললাম যে হি আস্কড মি টু শো মাই আইডেন্টি কার্ড, সে তাকে আমার আইডেন্টি কার্ডটা দেখাতে বললো। এখানে আমরা অর্ডার না বলে আমরা আস্কড বলতে পারি। হি আস্কড মি টু ডু ইট, সে আমাকে এটা করতে বলছে, এভাবে তো ব্যবহার করা হয়। তাহলে এখানে আস্ক কি জিজ্ঞাসা করা না, এটা ইম্পারেটিভের কমান্ড দেওয়া। কথা কি বুঝতে পারছো? তাহলে এখানে অ্যাডভাইসড হয়, আস্কড হয়। কথা কি স্যার ক্লিয়ার? কিছু কিছু জিনিস সব পারো, তাও কয়েকটা জিনিস নতুন আসতেছে না। আচ্ছা, এইবার দেখো কথার কথা যখন প্রাসঙ্গিক হয়, কথার কথা বলতে কি, যে আমাদের কোনো কথা বলার ক্ষেত্রে মূল কোনো বক্তব্য মিন করে না, ঠিক আছে? এবার হচ্ছিল কথার প্রসঙ্গের কথা, বা কথা প্রসঙ্গের কথা, যেমন হচ্ছে হলো অ্যাজ ওয়েল অ্যাজ তো দিনে কি যেন ওয়েল দিছে, তাই না? ওয়েল, আচ্ছা। তারপর হচ্ছিল বাই দ্য ওয়ে, ঠিক আছে? তারপর হচ্ছে হলো এনিওয়ে, এগুলা। যেমন আমি যদি বলি যে সে আমাকে বললো, হি সেড টু মি, বাই দ্য ওয়ে আই ডোন্ট নো ইউর নেম, হি টোল্ড মি দ্যাট হি ডিড নট নো মাই নেম। এখানে কি বাই দ্য ওয়ে কোনো কথা ইনডিরেক্ট আসবে? কিন্তু এগুলো কিন্তু তোমরা কোশ্চেনে থাকলে খুব মাথা ঘামাও এগুলা নিয়ে। যেমন লেখা আছে হি সেড টু মি, ওয়েল আই উইল হেল্প ইউ। এখন তুমি ভাবো যে ওয়েলটা কি হবে? হি টোল্ড মি দ্যাট ওয়েল, হি টোল্ড মি দ্যাট ইট ওয়াজ ওয়েল, কত চিন্তা। হি টোল্ড মি দ্যাট হি উড হেল্প মি, শেষ। এগুলো কথার কথা, এগুলো মূল কোনো মিনিং তৈরি করে না। কথা কি বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, কথার প্রসঙ্গে কথা। তারপর রিপোর্টিং স্পিচের বাইরে এক্সট্রা কোনো বর্ণনা থাকলে, ঠিক আছে? এরপরে হচ্ছে হলো রিপোর্টিং স্পিচের বাইরে, রিপোর্টিং স্পিচ এর বাইরে এক্সট্রা কোনো বর্ণনা, রিপোর্টিং স্পিচের বাইরে এক্সট্রা কোনো বর্ণনা থাকলে, কি থাকলে? এক্সট্রা কোনো বর্ণনা থাকলে তা ইনডিরেক্ট করার ক্ষেত্রে, ইনডিরেক্ট
করার ক্ষেত্রে কোথায় বসাতে হবে? শুরুতে বসায় নিতে হবে। কোথায় বসায় নিতে হবে? শুরুতে বসায় নিতে হবে। আচ্ছা, ব্যাপারটা একটু বলি। এই এক্সট্রা কোনো বর্ণনা, এই কথাটা আসলে কেন, এই জিনিসটা কি, এক্সট্রা কোনো বর্ণনা কখন দেওয়া হয়? তুমি একটা কথা বলছো, বসি একটা আমাকে বলছে যে 20-25 মিনিট পরে একটু বসতে, মেরুদণ্ড একটু ইম্প্যাক্ট করতেছে এখন ইদানিং, বুড়ো হয়ে গেছি না। হ্যাঁ, খাবো না ইনশাল্লাহ, ক্লাস শেষে খাবো না। এই যে এক্সট্রা কোনো কথা বলা হয়েছে না, কোনো কথা বলার ক্ষেত্রে এই এক্সট্রা কথা হচ্ছে আমি একজনের কথা বলতেছি, কথা বলার পাশাপাশি অনেক সময় পারিপার্শ্বিক পরিস্থিতির কথা উল্লেখ করা থাকে, আশেপাশে কি ঘটতেছে, কোন পরিস্থিতির কথা বলছে, এরকম এক্সট্রা কোনো পারিপার্শ্বিক পরিবেশের কথা উল্লেখ করা থাকে। এটা যখন থাকে, এটা তো মূল কোনো ইনভার্টেড কমার মধ্যে তার কোনো মূল কথা না, ঠিক আছে? যেমন সে আমাকে কথাটি বললো কি লাফ দিয়ে গাড়িতে উঠতে উঠতে, এই লাফ দিয়ে গাড়িতে উঠতে উঠতে কথাটা বললো, কথাটা কি বললো সেটা না স্পিচ, কিন্তু লাফ দিয়ে গাড়িতে উঠতে উঠতে এটা কি কোনো কথা নাকি এটা তার কথা বলার পরিবেশ, পারিপার্শ্বিক বর্ণনা না? এরকম যদি থাকে এটা সব সময় আগে লেখা নিতে হয়। কোথায় লিখতে হয়? আগে। শীটে দেওয়া আছে, শীটটা এখানে দেখাই, যারা ওই যাদের কাছে শীট থাকবে না ইয়ে থেকে অনলাইনে দেখবে তারা যেন এটা বুঝে। দেখো, এটা খুব কমন একটা গল্পের, দ্য লাঞ্চন। আপনার গল্পটা খুব বেশি হয়তো বা আমার মনে হয় গল্পটা অনেকের জানা আছে। ওই যে এক মহিলা একজন তরুণ লেখকের কাছে দাওয়াত চায় এবং ভরপুর মানে খায় তার থেকে রেস্টুরেন্টের বৈশা, এবং সে বলে যে বেশি কিছু খায়ও না। এটাই হচ্ছে দ্য লাঞ্চন, তাই তো? খুব রম্য একটা উপন্যাস রম্য একটা ছোট গল্প। তো চলো আমরা একটু দেখি এখানে কি লেখা আছে। দেখো এটার উদাহরণটা, ইউ আর quite a humorist. You are quite a humorous, এখানে লেখা আছে, আমার যতটুকু মনে হয় এটা হিউমারিস্ট হবে, ঠিক আছে? ইউ আর কোয়াইট এ হিউমারিস্ট। হিউমারিস্ট মানে কি আপনারা কেউ জানেন? রসিক। হিউমারিস্ট মানে কি? ইউ আর কোয়াইট এ হিউমারিস্ট। জাম্পিং ইনটু এ ক্যাব, শি সেড। জাম্পিং ইনটু আ ক্যাব, একটু ছোট করলে ভালো হইতো, জায়গা আটতেছে না। জাম্পিং ইনটু এ ক্যাব, শি সেড। ওকে, এইখানে আমি কোনটার কথা বলতেছি অ্যাকচুয়ালি আপনারা জানেন? এখানে আমি কথাটা বলতেছি মূলত এইটার কথা, জাম্পিং ইনটু এ ক্যাব। এটা কিন্তু মূল কোনো কথা না, এটা হলো পারিপার্শ্বিক পরিস্থিতি বর্ণনা করা। এটা তার কোনো বক্তব্য না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখবো? এইটা তো পারিপার্শ্বিক, সে যে কথাটা বলছে, মহিলা কথা বলছে, এই কথাটা এখানে দেওয়া আছে, রাইট? সে কি বলছে সেটা এখানে বলা আছে। আর এটা যেটা একটা প্যাসেজের একটা অংশ, সে কাকে বলছে? এখানে লিসেনারটাকে, লিসেনারটা হচ্ছে হলো দা অথর, লেখক, তরুণ বয়সের একটা লেখক। এটা যে এই বাক্যে দেওয়া নাই, বাট প্যাসেজ যখন থাকে, প্যাসেজের অংশ তো মূল প্যাসেজের সময় এই লিসেনার কে, মহিলাটা কাকে বলছে এটা সহজেই বোঝা যায়, ঠিক আছে? তো আমরা বুঝে নিলাম যে এই কথাটা কাকে বলছে, এই অথরকে বলছে, তাই তো? ওকে, তাহলে এখানে আমরা কিভাবে লিখবো? এটা ইনডিরেক্ট কেমনে করবো? আমরা কি বলছি এখানে? এক্সট্রা কোনো বর্ণনা, এই যে এটাকে আগে করে নিতে হবে, যেমন আছে তেমনই রাখতে হবে, কোনো চেঞ্জেস নেই, ঠিক আছে? জাম্পিং ইনটু এ ক্যাব, জাম্পিং ইনটু আ ক্যাব, ঠিক আছে? শি টোল্ড দা অথর। আমরা তো জানি যে এটা অথরকে বলছে, এইমাত্র বলে দিলাম না? আর তুমি যখন করবা সেটা তো প্যাসেজে থাকবে, তাই না? জাম্পিং ইনটু এ ক্যাব, শি টোল্ড দা অথর দ্যাট হি ওয়াজ কোয়াইট এ হিউমারিস্ট, ঠিক আছে? হি ওয়াজ, হিউমারিস্টের অর্থ কি বলছি আমি? রসিক। হি ওয়াজ কোয়াইট আ হিউমারিস্ট, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কই নিয়ে আসলাম? আমরা কিন্তু এটাকে এইখানে নিয়ে আসছি, জাম্পিং ইনটু এ ক্যাব। কই গেল? হ্যাঁ, জাম্পিং ইনটু ক্যাব, ওটাকে ওইখান থেকে এখানে নিয়ে আসছি না? কি এখন কি বুঝতে পারছেন এই কথাটার মানে? কি ক্লিয়ার? এবার নেক্সট, কোন কথা ইনকমপ্লিট, এইটা ন্যারেশনের খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা, ঠিক আছে? কোন ইনকমপ্লিট স্টেটমেন্ট থাকলে, কোন
ইনকমপ্লিট স্টেটমেন্ট থাকলে, কোনো ইনকমপ্লিট স্টেটমেন্ট থাকলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময়, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কোনো কথা ইনকমপ্লিট আছে, সেটাকে ন্যারেশনের স্পিচে আছে। যেমন আমি তোমাকে জিজ্ঞেস করলাম, বা আমি একটা দোকানদারকে জিজ্ঞেস করলাম, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য পেন, এই কলমটার দাম কত, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য পেন। এখন দোকানদার আমাকে বললো 20 টাকা। সে কি শুধু, সে তো বলছে শুধু 20 টাকা, সে কি কথাটা এটা বুঝেছে শুধু 20 টাকা, নাকি এই কলমটার দাম 20 টাকা, সে কথাটা এটা বুঝেছে? সে কথা কি পুরোপুরি বলছে নাকি অর্ধেক অল্প আকারে বলছে? কিন্তু ইনডিরেক্ট আমরা অল্প করে বলতে পারবো না। ডিরেক্ট থেকে কোনো ইনকমপ্লিট স্টেটমেন্ট থাকলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় তা সর্বদা কমপ্লিট স্টেটমেন্ট হিসাব করে নিতে হয়। কমপ্লিট স্টেটমেন্ট আকারে লিখতে হয়, আকারে লিখতে হয়, লিখতে হয় না হবে, লিখে দেব, হ্যাঁ লিখতে হবে। ওকে, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আই সেড টিম হোয়াটস দ্য প্রাইস অফ দ্য বুক। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে আই সেড টু হিম, আমি তাকে বললাম হোয়াটস দ্য প্রাইস, হোয়াটস দ্য প্রাইস অফ দ্য বুক। আমি তাকে জিজ্ঞেস করলাম বইটার দাম কত, সে উত্তর দিল কত টাকা, 250 টাকা। হি সেড হি 250 টাকা, সেড হি, সে বলল। আমাদের এই পার্টটা এখন আমাদের দেখার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা এইটা নিয়ে ফোকাস করতেছি না। আই সেড টু হিম, এইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা না, আমরা এটা জানি। আই আস্কড হিম হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য বুক, এরকম, তাই না? এটা তো আমরা তো এখানে দেখতেছি না, আমরা দেখতেছি যে এই পার্টটাতে কি হবে, এই পার্টটাতে অ্যাকচুয়ালি কি হবে, আমরা এখন এটা আমাদের ফোকাস, তাই তো? তাহলে ডট 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 দিলাম, এবার লিখবো হচ্ছে হলো হি রিপ্লাইড, কোশ্চেনের উত্তর কি রিপ্লাইড হয় না, বা অ্যান্সার, হি রিপ্লাইড মি দ্যাট দ্য প্রাইস অফ দ্য বুক ওয়াজ 250 টাকা। দ্য প্রাইস অফ দ্য বুক ওয়াজ 250 টাকা। ঠিক আছে, যদি তুমি এই কয়েকটা জিনিস বুঝে থাকো, তোমার ন্যারেশনের সমস্ত কিছু ক্লিয়ার। ঠিক আছে, ন্যারেশনের সকল কিছু ক্লিয়ার যদি তুমি ঠিক এই কয়েকটা জিনিস বুঝে থাকো। আমি কি বুঝাইতে পারছি? ভালো করে কয়েকবার পড়ো, ইনশাল্লাহ আগামী ক্লাস, সকালের ক্লাসে কিন্তু আমি প্যাসেজ ন্যারেশনের নিয়মটা বুঝাইতে পারি নাই, সময়ে কেন যেন হয় নাই। তোমাদের এখানে সময়টাতে সুন্দর মতোই হয়েছে। তো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আমাদের যে শীট আছে সেই শীটটার আমি এখানে একটা কপি নিব, নিয়ে এইখান থেকে আমি প্রতিটা অ্যান্সার করবো। প্রতিটা বলতে কি 3টা 4টা করে দিলি তো, 2-3টা করে দিলি তো আশা করি হয়ে যাবে। কি কথা কি বুঝাতে পারছি? হ্যাঁ, তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দেই, আমাদের চ্যাপ্টার এবার আইসিটি পরীক্ষা এবং ইংরেজি পরীক্ষা আমি একসাথে নিব। আইসিটি পরীক্ষা এবং ইংরেজি পরীক্ষা একসাথে নেব, চ্যাপ্টার 6 এর উপর আর ন্যারেশনের উপর। বুঝি নাই? একই পরীক্ষাতে পরীক্ষা নেব, 40 মার্কের পরীক্ষা হবে, 15 মার্ক হবে ন্যারেশনের, আর হচ্ছে হলো 25 মার্ক হবে আইসিটির। যে আমার কাছে যেই সাবজেক্টই পড়ো, কেউ এক সাবজেক্ট পড়ো, কিন্তু পরীক্ষা ফুল দিতে হবে যদি পরীক্ষা অংশগ্রহণ করে পুরস্কার পেতে চাও। চ্যাপ্টার 6 যেটা আমরা পড়তেছি। ঠিক আছে, থ্যাংক ইউ, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট অনলাইন ক্লাসে।